দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ ২৪ ঘন্টা। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। বহু স্বপ্ন জাগানো গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন একটি শিক্ষার্থীদের সংগঠন, ছাত্র সংগঠনের যাত্রা শুরু হলো আজ। মূলত ২০২৪-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের উদ্যোগে এই কমিটি বা এই সংগঠনটির যাত্রা শুরুই নানাভাবে হোঁচট খেয়েছে, নানা রকম বিতর্ক তৈরি হয়েছে, এখনও নানা কর্মসূচি চলছে। কেউ কেউ বলছেন এটি কি তাহলে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা শিক্ষার্থীরা বলে আসছিল, সেই রাজনৈতিক বন্দোবস্ত কেমন হবে এটি দেখে সেটি খানিকটা আঁচ করা যায় কিনা, নাকি সেটি অনেকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে। কেউ কেউ বলছেন যে মর্নিং শোজ দ্য মানে এই ঘটনায় কি নির্দেশনা দিচ্ছে আগামী দিনের নতুন রাজনৈতিক দলই বা কেমন হতে পারে। এরকম নানা বিতর্ক নিয়ে আলোচনা করবার আমরা আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ফজলে হুদা বাবুল, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির। ফজলে হুদা বাবুল, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। আমার সঙ্গে আছেন ফয়সাল মাহমুদ শান্ত, তিনি জাতীয় নাগরিক কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক। শান্ত, আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ। এবং আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য আসাদ বিন রনি। রনি, আপনাকেও স্বাগত। রনি, আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমার খুব স্পষ্ট করে আজকের এই ঘটনাগুলো যখন ঘটছিল, আপনাদের চেহারাটা যখন টেলিভিশনে দেখছিলাম, খুব জুলাইয়ের ওই সময়টার কথা মনে পড়ছিল। এবং আপনারা সবাই মিলে আপনাদের প্রথম নামই, আপনারা তো আসলে বৈষম্য নিয়েই আন্দোলনটা শুরু করেছিলেন, নামও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটি সম্ভবত এখনও আছে, সেটি হয়তো একটা প্ল্যাটফর্ম হিসেবে থাকবে যেমনটা বলা হচ্ছিল। এবং আপনার একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে দেশের মানুষকে দেখিয়েছিলেন, আপনার একটা রাষ্ট্র সংস্কারেরও স্বপ্ন দেখিয়েছিলেন। ৭ মাস পরে এসে আপনারা যখন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন ঘোষণা করতে গেলেন, সেটি আপনারা নির্দ্বিধায় নির্বিবাদে উৎসব মুখর পরিবেশে করতে পারেননি। কখন পারেননি? যখন আপনারা যে সরকারকে নির্বাচিত করেছেন, প্রফেসর ইউনূসের ভাষায় আপনারাই তার নিয়োগকর্তা, সে সময়েও পারলেন না। অনেকে বলেন মর্নিং শোজ দ্যাট এই প্রথম দিনটা আসলে কি বার্তা দিচ্ছে, এরকম কেন হলো? রনি, আসলে আমি নিজেও একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো আজকের ঘটনায় আমি নিজেও মর্মাহত। এরকমটা শুরুটা না হলেও পারতো, কিন্তু সত্যিকার অর্থে মানে এই যে ধরেন একটা কমিটি নিয়ে, কমিটির পদ পদবি নিয়ে দ্বন্দ্ব, বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা ধরেন সামগ্রিক একটা সমাজ ব্যবস্থার চিত্র এখানে ফুটে ওঠে। আপনি যদি দেখেন যে আপনি যদি একটা কোথাও সার্ভিস নিতে চান, আপনি যদি বলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখানে আপনি একটা এক্সট্রা প্রিভিলেজ পাবেন। এটা হলো বাংলাদেশের বাস্তবতা। আপনি দেখেন বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনই মানে মূল যে দায়িত্ব, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কি যোগ্য নীতি তো নাই। ছাত্রদল দেখেন বা এর আগে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো বলেন, কিন্তু অন্যদের কিন্তু ওই রকম সুযোগ করে দেওয়ার যে জায়গাটা, মানসিকতার যে বিষয়টা, সেই জায়গাটা আমি বলবো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা দৈন্যতা আছে। আমি মনে করি আগামীর বাংলাদেশে তারা এই দৈন্যতা থেকে বের হয়ে আসবে এবং এই সংকট থেকেই সম্ভাবনা তৈরি হবে। না, কিন্তু আপনারা ধরেন আলোচনা করার আগে, কমিটি করার আগেই তো এই বিষয়গুলো আপনাদের আলোচনা করার কথা। সেই প্ল্যাটফর্ম বা সেই মঞ্চকে আপনারা পান না, সে আলোচনা করেননি, এটি একটি জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে ভাই, জুলাইয়ের 16 তারিখে যখন রংপুরে আবু সাইদ মারা গেলেন বা শহীদ হলেন, তখন কি আসলে কেউ এটি বিবেচনা করেছে যে কে বেসরকারির? উত্তরায় যখন আন্দোলন হলো, পুলিশের গাড়ির সামনে যখন জীবন দিল, তখন তো আমরা কোথাও এটা বোঝারই চেষ্টা করি নাই কে বেসরকারি, কে সরকারি, কে ঢাকার, সেটা করি নাই। 7 মাসের মাথায় আপনারাও কি আসলে আন্দোলন এজন্যই করেছিলেন যে যেহেতু ছাত্রদল বা ছাত্রলীগ তাদের কমিটিতে আপনাদের জায়গা দেয় না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, সেটাই উদ্দেশ্য ছিল? মানে নাকি আন্দোলনটা সত্যি সত্যি বৈষম্যের বিরুদ্ধে অথবা শেষে গিয়ে গণতন্ত্রের জন্য ছিল? দেখেন, আমরা যারা আন্দোলন করেছি শিক্ষার্থীরা, বর্তমানে এই অভ্যুত্থানের শক্তিকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরের প্রচেষ্টা চলছে। সেই জায়গা থেকেই কিন্তু আপনার নতুন ছাত্র সংগঠন আসছে, নতুন রাজনৈতিক সংগঠন আসছে। তো এটার সাথে আপনার অভ্যুত্থানের যে সম্পর্ক, সেটার সাথে রিলেট করতে পারবেন না, কারণ এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। এবং রাজনৈতিক প্রক্রিয়া যখন আপনি ঢুকবেন, তখন আপনার কিন্তু অবশ্যই পাওয়ার হোল্ড, পাওয়ার প্র্যাকটিস এবং আপনার পদ পদবীর যে বিষয়গুলো আসে, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে।
এটার সাথে অভ্যুত্থানের সম্পর্ক নেই। এবং এটা একটা পজিটিভ দিকও যে তরুণরা আপনি দেখবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারা বিগত 20-25 বছর যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হিস্টোরি, সেখানে কিন্তু তারা নেতৃত্বের জায়গা, নেতৃত্বে আসার যে আগ্রহ বা তাদের সেই জায়গা কিন্তু নাই। আপনি অ্যাজ এ ওভার যদি দেখেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর তার 80% গোল থাকে সে পড়াশোনা করবে, পড়াশোনা করে সে দেশের বাইরে মাস্টার্স করতে চলে যাবে বা ক্যারিয়ার ট্রান্সফার করে চলে যাবে। কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তীতে নতুন বাংলাদেশে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও চিন্তা করতেছে যে তার সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে এবং রাজনীতিতে অবদান রাখতে হলে তার অবশ্যই সাইনিং পাওয়ার জায়গাগুলোতে তার আসতে হবে। এটা পলিটিক্স, আগামীর তরুণের পলিটিক্সের জন্য আমি পজিটিভভাবে দেখি। জি জি, আমি একটু আপনার কাছে আসতে চাই শান্ত। আপনি তো আসলে বৃহত্তর অর্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবক সংগঠন, যদি জাতীয় নাগরিক কমিটিকে বলি সেটি নিশ্চয়ই ভুল বলা হবে না আপনাদের গঠনটা। না, অভিভাবক সংগঠন বললে একটু ভুল হবে, কারণ হলো কারণ আপনারা সবাই সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। হ্যাঁ, এটা ট্রু যে আমাদের অথবা আপনার পরস্পর সম্পর্কিত এবং আমরা বৈষম্যবিরোধী ব্যানারের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, নাগরিকদের অংশটা প্রতিনিধিত্ব করি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, আপনারা যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন একটা ছাত্র সংগঠনের রূপ নিচ্ছে, তখন যে মানুষটা এই আন্দোলনের মূল মানুষ, যার কারণে আন্দোলনটা সব জায়গায় ছড়িয়ে গেল, রংপুর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবু সাইদ, যার ছবি আপনারা 21শে ফেব্রুয়ারিতেও ব্যবহার করেন, 26শে মার্চেও ব্যবহার করেন, তার বিশ্ববিদ্যালয়ের কাউকে আপনারা একটা নেতৃত্বের জায়গায় বা কেন্দ্রীয় কমিটি রাখার কথা কেন তারা ভাবলো না? এটা একটু বৈষম্যমূলক হলো কিনা, এক। দ্বিতীয় প্রশ্ন হলো, এই আন্দোলন তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল না। নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের 52, 69, 71, 90 সব কিছু করে দিয়েছে, নেতৃত্বে তারা ছিল। কিন্তু এইবারের প্রেক্ষাপটটা বোধ হয় খানিকটা ভিন্ন ছিল। এবার জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, সিলেট, যেখানে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল কলেজের অনেক শিক্ষার্থীও ছিল, ফলে সবাইকে কেন মাইনাস করা হলো? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। আপনি যেমন বলছিলেন যে যখন এই ছবিগুলো আমি দেখছিলাম এবং যখন আন্দোলনের ভিডিওগুলো আমি দেখছিলাম, আমি আসলে আগে একটা শোতে ছিলাম থেকে পুরোপুরিটা দেখতে পারি নাই, কিন্তু আমি মূল ঘটনাটা বুঝেছি। আমার চোখেও ওই ছেলেটার কথা ভাসছিল যে ছেলেটা আসলে পুলিশের সামনে দাঁড়িয়েছিল এবং স্ট্যামফোর্ডের একটি ছেলে, এবং সেও আজকে মার খেয়েছে। মানে এটি নিঃসন্দেহে লজ্জাজনক। সে আমাদের সমমনা সংগঠন হোক, আমরা একসাথে জুলাইয়ের আন্দোলন করি বা না করি, যেমন দেখেন জুলাইয়ের আন্দোলনে কিন্তু আমাদের সাথে অনেকগুলো শক্তি একসাথে কাজ করেছে, কিন্তু আজকে 6 মাস হয়েছে, এখন পর্যন্ত আমাদের জুলাইয়ের আন্দোলন বলা সম্ভব, কিংবা আমরা যে 16 বছর নির্যাতিত হয়েছি, 15 বছর নির্যাতিত হয়েছি, এই কথাগুলো বলা সম্ভব। কিন্তু 2 দিন পরে আপনি আর এই কথাগুলো মানুষ শুনতে চাবে না। মানুষ শুনতে চাবে যে আসলে আজকে আপনি কি করছেন। সো আমরা একসাথে জুলাইয়ের আন্দোলন করেছি বিদেই যে আসলে সে আমার সমমনা বিদেই যে আসলে তার পক্ষে আমার বলতে হবে, এটা আমরা মনে করি না। আমরা মনে করি আজকে ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে যেই ঘটনাটি ঘটেছে সেটি নিঃসন্দেহে লজ্জাজনক, এবং একটি ছাত্র সংগঠন তৈরি হচ্ছে, সেটি কেন্দ্রীয় ছাত্র সংগঠন তৈরি হচ্ছে। আজকে একসাথে 2টা ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, ঢাকা ইউনিভার্সিটি এবং সমগ্র বাংলাদেশ মিলে দুটো কমিটি হয়েছে। এই যে কেন্দ্রীয় যে কমিটিটা, সেই কমিটিটা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, যেখানে চারপাশে তার একাডেমিক বিল্ডিং ঘেরা, সেখানে কেন হবে? এটি কেন শাহবাগে নয়, এটি কেন আসলে শহীদ মিনারে নয়, কিংবা এটি কেন আসলে জাতীয় স্মৃতিসৌধে নয়? এরকম একটি জায়গায় তারা বাঁচতে পারেনি। এটি একটি তাদের প্রথম দুর্বলতা ছিল। দ্বিতীয় জায়গাটি হচ্ছে, আমি আপনার সাথে একটু দ্বিমত করবো, ভিন্নভাবে বলবো যে আবু সাইদ জীবন দিয়েছে। আবু সাইদ আমাদের প্রথম শহীদ, যিনি আসলে বুক পেতে দাঁড়িয়েছে, যে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এটি বলে যিনি দাঁড়িয়েছিলেন, তার বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব নিতে হবে, এটি আমি নেসেসারিলি মনে করি না। কারণ হচ্ছে এইটা হচ্ছে এমন একজনকে নিতে হবে যে আসলে পুরো বাংলাদেশটাকে গুছাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি কি এমন একমাত্র জায়গা? আমি বলছি না যে, আমি আপনার সাথে এই স্পিরিটের বা আপনার যে মূল এসেন্স, সেখানে আমি একমত যে ঢাকা ইউনিভার্সিটির বাইরে কি টোটাল বাংলাদেশে এই যে 100-200 বিশ্ববিদ্যালয়, সেখানে কি 10 জন নেতা পাওয়া গেল না যে যারা আসলে প্রথম 6টা পোস্টের 2-3টা পোস্টে আসতে পারে? প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তো তখন তো জানতো না যে শেখ হাসিনা পড়ে যাবে। তার মানে তাদেরকে যদি আমরা বলি যে তারা এই ক্ষমতা লোভে আন্দোলন করেছে, এটি একেবারেই মিথ্যাচার হবে। অর্থাৎ তারা কিন্তু আন্দোলন করেছিল অন্যায় অপশাসনের বিরুদ্ধে। এখন যখন সুযোগ হয়েছে রাষ্ট্রকে কন্ট্রিবিউট করার, আমরা তো বলছি যে আমরা আসলে রাষ্ট্রকে কন্ট্রিবিউট করার জন্য একটা নতুন রাজনীতি দরকার, সেখানে তাদের প্রতিনিধিত্ব থাকবে না। এটি আসলে মানে খুবই দুঃখজনক। এবং এই যে একটি সিন্ডিকেট গড়ে উঠছে, সেটি আমি মনে করি যে পুরনো রাজনীতি চর্চা আমরা যেভাবে দেখে দেখেন জুলাইয়ের
ওই অর্থে রাজনৈতিক ফিলসফি ছিল না, ছিল একটা স্পিরিটটা কি যে আসলে আমরা কি হতে দিতে চাই না, আমরা চাই না লেজুর ভিত্তি, আমরা চাই না সিন্ডিকেট, আমরা চাই না এই ধরনের এককেন্দ্রিকতা। সেই স্পিরিটটার মধ্যে দিয়ে আমাদের একটা রাজনীতি দাঁড় করাতে হবে। সেই রাজনীতিটা দাঁড় না করাতে পারলে আমরা মনে করি একটা জেনারেশনাল ফেইলিয়ার তৈরি হবে। সো আমরা যদি স্পিরিটের ভিত্তিতে রাজনীতি না দাঁড় করাই তাহলে আমাদের নতুন একাধিক দল করে তো লাভ নেই। আমরা 28 তারিখে একটি দল করব। এখন আমি যদি এটা হচ্ছে আমাদের আত্মসমালোচনার জায়গা, কিংবা হচ্ছে আমাদের যারা সমমনা আন্দোলন সহযোগিতা ছিল তাদের জায়গায় সমালোচনার জায়গা। এরপরে বলি কি যে দেখেন একটা আশার জায়গাটা কি, আশার জায়গাটা হচ্ছে আমাদের এই একটা বন্দোবস্ত আছে, কিংবা আমাদের জাতিগতভাবে এই ধরনের একটা দৈন্যতা আছে, তার মধ্যে দিয়ে আজকে একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে বা একটা গ্রুপ অফ পিপল রাজনৈতিক সংগঠনের জন্য বলছে আগামীকালকে তারা রাস্তা ব্লকেট করবে। আজকে বাংলা মোটর তারা আটকে দিয়েছে। এটা হচ্ছে পরিবর্তন, যে আজকে নাহিদ ইসলামকে আপনি বলছেন আপনি হিসাব দেন, তিনি আজকে তার ব্যাংক হিসাব দিয়েছেন যে সেখানে 10,000 টাকার মতো সর্বোচ্চ আছে, 10 লাখ টাকা ইনকামের মধ্যে থেকে। এটা হচ্ছে আমাদের একটা আশার জায়গা যে এই ধরনের ঘটনা ঘটছে, কারণ আমরা মানুষগুলো পুরনো, আমরা 16 বছরে বড় হয়েছি, 16 বছরের রাজনীতি দেখেছি। কিন্তু স্পিরিটের জায়গাটা হচ্ছে এই পুরনো চর্চার মধ্যে দিয়ে আপনি আমি প্রশ্ন করি যে এই প্রশ্নটা আপনি এটা করতে পারবেন না, সেটার মধ্যে দিয়ে হয়তো আমরা একটা কাছাকাছি জায়গায় যেতে পারবো যে আসলে আমরা যেটা চাই, কিন্তু আমরা অ্যাবসলিউট জায়গায় এখনো পৌঁছাই নাই। ফজলুল বাবুল বলবে আপনি নিজে ছাত্রনেতা ছিলেন, এখন মূল দলের সঙ্গে সম্পৃক্ত। আপনার কাছে আমার খুব সরাসরি প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলি সেটা হচ্ছে, কিন্তু পেছনের সব রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ ছিল, কিন্তু এই আন্দোলনের ক্রেডিট নেওয়া নিয়েই সমমনা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে দ্বন্দ্বের শুরু। এবং ধরেন যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা ছাত্রলীগের তো সমালোচনা করেছে, আওয়ামী লীগের সমালোচনা করে, এবং তারা এটিও বলেছে যে এক ফ্যাসিস্টকে সরায়ে আরেক ফ্যাসিস্টকে বসাতে চায় না, ছাত্র দলের নেতাদের সঙ্গে তাদের প্রতিনিয়ত বাতচিত হয়। আজকে এই ঘটনার পরে তারা যে ভিন্ন কিছু করার, ধরেন ছাত্র দলের কাউন্সিল হলে মাঝে মাঝে গন্ডগোল হয়, ছাত্রলীগের হয়েছে, সেটা আমরা দেখেছি, তারাও দল গঠন করার সময় এটা করলো। এইটা কি মূলধারার যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তাদের জন্য অনেক বড় একটা খোঁচা দেওয়ার জায়গা তৈরি করে দিল আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন? ধন্যবাদ মিশু। যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত। সুন্দর একটি বিষয়, আজকের একদম টাটকা বিষয়, তাজা বিষয়, মর্নিং শোজ দ্য ডে। আমি একটু দ্বিমত করব, মর্নিং অলওয়েজ ডাজ নট শোজ দ্য ডে। কিভাবে? সেটা হচ্ছে যে ছাত্ররা একটু বয়সে কাঁচা, তরুণ, নবীন, তাজা মানুষ সবাই। এখানে আমি নিজে যখন জাতীয় রাজনীতি করি, যখন আমি বিএনপির রাজনীতি করি, আমার ছাত্র সংগঠনেও দেখি এই অমুককে কালকে 2টা থাপ্পড় দিয়েছে, ওটার বিচার করতে হচ্ছে। এটা হবে, এটা স্বাভাবিক। কিন্তু যে জিনিসটা আজকের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে, আমরা যদি জুলাই অভ্যুত্থানের আমরা যদি স্পিরিট যে বলছিলেন শান্ত, যে স্পিরিট ধারণ করার বিষয় যদি আমরা বলি, সেটা কিন্তু ছিল বৈষম্যহীনতা। এখানে স্পষ্টতরই বৈষম্য হয়েছে অফকোর্স, কারণ যেখানে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষমতার জন্য আসেনি, ঠিক আছে, কিন্তু বুঝতে হবে যে আমার মতো মধ্যবিত্ত ঘরের সন্তানেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কম পড়ে। তারা যখন এখন পড়ে, তারপরও ব্র্যাক, এনএসইউ, আইওবি এগুলোতে বেশ ভালো ফি দিতে হয়, কিন্তু হয়তোবা গণবিশ্ববিদ্যালয়, রনির বিশ্ববিদ্যালয়ের চার্জেস অনেক কম, এইসবে পড়ে অনেকে, কিন্তু তারপরেও এখানে পয়সাটা বেশি লাগে। তো সেইখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ধরেই নেওয়া হয় অন দ্য অ্যাভারেজ যে এলিট ক্লাসের ছেলেরা থাকে। এরা নর্মালি তথাকথিত আন্দোলন, প্রত্যেক দিনের আন্দোলন বা বড় ভাইদের সাথে যে রিক্সা ভাড়া নিয়ে বা বিরিয়ানি খেয়ে এরা আসার মানুষ না, এরা এসেছে দেশের জন্য। এবং 17 জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কিন্তু নিহত হয়েছে, প্রাণ দিয়েছে। 36 জন। হ্যাঁ, 36 জন, ইয়েস 36 জন, থ্যাংক ইউ। তো এদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না, তারা চাচ্ছে প্রতিনিধিত্ব নিতে। এটা তো একটা পজিটিভ সাইন ছিল তাদেরকে নিয়ে করতে। যে কথাটা শান্ত বলেছে যে বাংলাদেশে আর কোনো জায়গা ছিল না, এটা কেন মধুর ক্যান্টিনেই হতে হবে। দেখুন, এখানে আমি ঢাকা বিং অ্যান্ড এক্স ঢাবিয়ান আমি বলছি না, বাংলাদেশের রিয়ালিটিতেই বলছি।
আপনি ঢাকা সামাজিক বিশ্ববিদ্যালয় দৈন্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে দৈন্যতার কিছু নেই। বিষয় হচ্ছে যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে জিনিসগুলো থাকে তার প্রত্যেকটা বৈশিষ্ট্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে। এখানে যে কারণে যেভাবে এটাকে অ্যালাইন করা হোক, আমরা ৭১ দেখেছি, মুক্তিযুদ্ধ দেখেছি, ৫২ দেখেছি, আমরা ৯০ দেখেছি, এবং আমরা অবশ্যই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন যারা বলতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা হলো, ফ্যাসিস্ট, অনেক গল্প স্বল্প হচ্ছে, সংস্কার, এইটা ওইটা, এগুলো তো আমাদের এজেন্ডা ছিল। এই আন্দোলনের এজেন্ডা ছিল কোটা, এটারও কিন্তু সূতিকাগারই ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু ওইখানে হওয়াটার আমি কোনো দোষ দেখছি না। আমি দেখছি যে দোষ এই জায়গায় যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করতে চায়, তাদেরকে এই জায়গাটা করে দেওয়া উচিত দেশের স্বার্থে। আমরা বিএনপি থেকে সবসময় শুভকামনা, শুভেচ্ছা এবং অল দ্য বেস্ট সবসময় বলি তরুণ প্রজন্মকে, যে তারা আসবে, দল থাকবে, মত থাকবে, পথ থাকবে, জনগণে যার বিচার করবে যে কারা ভালো, কারা খারাপ, কারা মন্দ। কিন্তু এক্ষুনি আমি এটা বলতে রাজি নই যে ছাত্ররা একদম ব্যর্থ হয়ে গেল। আচ্ছা, আমার একটা প্রশ্ন রনি আপনার কাছে। আপনাদের দাবি ছিল সমন্বয়ক রিফাত রশিদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী, ফলে আপনারা তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দাবি তুলেছেন। তার বিপরীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা সমন্বয়কারীর নাম সুনির্দিষ্টভাবে আপনারা বলেন নাই। ফলে এটি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের নীতি নির্ধারক যারা, তারা যদি এই বার্তাটি পান যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউকে মনোনীত করছেন, বিপরীতে আপনাদের নিজস্ব মনোনীত কোনো প্রার্থী নাই, অথবা আপনারা একমত হতে পারেননি, কারণ এটা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সংগঠন, সেটিও একটি কারণ কিনা কমিটিতে রাখতে না পারা, সেই প্রসঙ্গে আপনার ব্যাখ্যা কি, সেটি শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই, ফিরছে একটু পরে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আসাদ বিন রনি আছেন আমাদের সঙ্গে, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রনি, আপনার কাছে যে প্রশ্ন ছিল, আপনারা রিফাত রশিদকে গুরুত্বপূর্ণ পদে চাচ্ছিলেন, এরকম একটি খবর দেখছি, এরকম স্লোগানও দেখেছি। বিষয়টা আসলে কি, আপনারা কি বেসরকারি থেকে কাউকে মনোনীত করতে পারেন, নাকি এটা নিয়ে আপনাদের কোনো দ্বন্দ্বের কারণেই এরকম কিছু হলো? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে একটা মিস ইনফরমেশন আছে। তো এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন মধুর ক্যান্টিনে যায়, তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলে, তো এর মাঝখান থেকে ঢাকা মহানগরের কিছু সমর্থক গোষ্ঠী রিফাত রশিদের আসে এবং তারা রিফাত রশিদের নামে স্লোগান দেয়। ঢাকা মহানগরের মানে তারা বৈষম্য বিরোধীর মহানগর কমিটি, থানা কমিটির সদস্য। আচ্ছা। তো এর ফলে প্রাইভেট আর ঢাকা মহানগর ডিভাইডেড করা যায় না। মিডিয়ার লোকজন বুঝতে পারছে হয়তো এটা বেসরকারি থেকেই বলা হচ্ছে, কিন্তু আমাদের এখানে প্রার্থী ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাইব আবেদিনকে আমরা পজিট করার জন্য প্রস্তাবনা দিয়েছিলাম একাধিকবার। তো সেই জায়গা থেকে এটা মানে সন্দেহের কোনো অবকাশ নাই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে রিফাত রশিদকে প্রমোট করা হবে বা তার প্রস্তাবনা দেওয়া হবে। এটা একটা মিসলিডিং করা হচ্ছে এবং এটা বয়ান এস্টাবলিশ করা হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দাবির মোরাল যে গ্রাউন্ড, সেটাকে নষ্ট করার জন্য আমি মনে করি। এই দাবিগুলো আপনারা কার কাছে জানাতেন, মানে হু ওয়াজ ইওর কন্ট্যাক্ট পয়েন্ট? এখানে দাবিগুলো প্রথমত আমাদের অর্গানোগ্রামের কাছে জানানো হয়েছিল, নির্বাহী কমিটি অর্গানোগ্রাম, এবং যারা নতুন দায়িত্বে আসতেছিল তাদের কাছেও বিষয়গুলো আলোচনা একাধিকবার করা হয়েছিল। কোনো মানে ফিনিশিং না পাওয়ার ফলে আসলে এই বিভেদটা তৈরি হয়েছে। না, আমার প্রশ্নটা সহজ। ধরেন ছাত্র দলের কমিটি যখন হয় বা ছাত্রলীগের কমিটি যখন হতো, তখন আমরা জানতাম যে কমিটিটা আসলে উনি অ্যাপ্রুভ করেন, আগের একটা কমিটি অথবা সিনিয়রদের মধ্যে কেউ, কখনো হয়তো ওবায়দুল কাদের ছিলেন, কিংবা ধরে নিচ্ছি যদি ছাত্র দলের হয় শহীদুদ্দিন চৌধুরী আনি, কিংবা বাবুল ভাই উদাহরণ হিসেবে ধরি। এই কমিটিটা আসলে কে অ্যাপ্রুভ করলো? আসলে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুইটা ভাগ করা হয়েছে। যারা নতুন ছাত্রদের নেতৃত্বে বা তরুণদের নেতৃত্বে ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন আসছে, সেই রাজনৈতিক সংগঠনে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা অংশ যাচ্ছে এবং আরেকটা অংশ নতুন ছাত্র সংগঠন তৈরির প্রক্রিয়ার ভিতরে আছে। তো ওখানে একটা কমিটি করে দেওয়া হয়েছিল যারা নতুন ছাত্র সংগঠন করবে। তো তাদের সার্চ কমিটি ছিল, ওই কমিটিতে কারা কারা আসবে, ওইখানে এগুলো নিয়ে প্রস্তাবনা, মতামত, যাচাই বাছাই এগুলো একাধিকবার হয়েছে আর কি। আপনি তাদের নাম বলতে চাচ্ছেন না, তাই তো? সেটা ফলে আপনি বলছেন যে আপনাদের নিজস্ব প্রার্থী ছিল। এখন এই যে যদি 28 তারিখের ভিতরে একটি সংশোধন না হয়, তাহলে ঢাকা ব্লকেট বা এরকম কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে একটু আগে বাংলা মোটর থেকে। 28 তারিখে আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল ঘোষণার জন্য একটা দিনক্ষণ ঘোষণা করা হয়েছে মানিক মেভিনিতে, সেদিন একটা শোডাউনের দিন।
মানে সত্যি সত্যি আপনারা কি করবেন বা কতখানি করবেন, তো তার আগে ছাত্র সংগঠন নিয়ে যদি মীমাংসা না হয় আপনারা আসলে সত্যি সত্যি কতখানি সিরিয়াস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? আসলে এটা অভ্যন্তরীণ একটা ঝামেলার ফলে এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। আমি মনে করি অভ্যন্তরীণভাবে বসে এই বিষয়গুলো সলিউশন করা খুব দ্রুত যাবে, এটা খুব বিগ ইস্যু হবে না। আমরা কারণ দিন শেষে তো আমাদের একসাথেই পথ চলতে হবে, বিভেদ যতটুকু দূর করে একসাথে চলা যায়, আমি আশাবাদী। জি জি, দারুণ, আপনার আশার সঙ্গে আমরা থাকতে চাই। শান্ত, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার একটা নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন জনকে জিজ্ঞেস করেছি যে এই নয়া রাজনৈতিক বন্দোবস্তটা আসলে দেখতে কেমন, অবয়বটা কেমন, যদি একটু ধারণা দেন নতুন দল নিয়ে, অথবা ধরেন আজকে ছাত্রদের এই সংগঠন নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। নয়া রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে আমাদের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো, ধরেন এখন বিএনপি আছে, জামাত আছে অ্যাক্টিভলি, বাম দলগুলো রয়েছে, জাতীয় পার্টি খানিকটা হয়তো আছে, ফলে তাদের সঙ্গে আপনাদের মৌলিক পার্থক্যটা কি হবে? অর্গানোগ্রামের আলাদা, স্পিরিট আলাদা, মানে আলাদা জিনিসটা। প্রশ্নটা বুঝতে পেরেছি। দেখেন, বাংলাদেশে আপনি যদি একসময় রাজনীতিতে আসতেন তাহলে ধরে নিতে হতো যে আমি রাজনীতিতে যাচ্ছি কিন্তু কখনোই প্রধানমন্ত্রী হতে পারবো না। কেন প্রধানমন্ত্রী হতে পারবো না? কারণ আমি তো হচ্ছে শেখ পরিবারের সন্তান না, এরপরে বা হচ্ছে অন্য একটা পরিবারের, জিয়াউর রহমান পরিবারের সন্তান না। তো এরপরে দেখা যাচ্ছে কি, যখন গত 15 বছরে একটা ফ্যাসিবাদী কাঠামো দাঁড়িয়ে গেল, তখন যারা নতুন কেউ রাজনীতিতে আসতে চাবে সে ধরে নিত যে আমি রাজনীতি করতে পারবো কিন্তু আমি এমপি হতে পারবো না। কেন এমপি হতে পারবো না? কারণ শেখ হাসিনা আস্তে আস্তে তার পরিবারের খালাতো মামাতো চাচাতো যত ভাই আছে তার নিজস্ব এলাকার বাইরে খুলনা, বাগেরহাট, তারপর হচ্ছে মাগুরাটা, সব এলাকায় সে তার লোকজন, পরিবারের লোকজন এমপি হবে, কিংবা সর্বোচ্চ হলে ওই পুরনো এমপিদের ছেলেপেলেরা এমপি হবে। তার মানে এই যে একটা তন্ত্র এবং রাজনীতির ইন্টারনাল পার্টির মধ্যে যে ডেমোক্রেসি এবং নেতৃত্ব গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ছিল না। তার মানে এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে বলছেন যে অন্যান্য ছোট যে দলগুলো আছে, মনে করেন জামাত বাংলাদেশে এখন এটা তৃতীয় বা একটা কাউন্টেবল শক্তির মধ্যে ধরা হয়, তাদের কিন্তু রাজনীতিটা হচ্ছে একটা পার্টিকুলার ইডিওলজিকে ঘিরে। সে হয়তো ওই ইডিওলজি দিয়ে আসলে মানুষকে সার্ভ করতে চায় তারা বলে, কিন্তু তার রাজনীতির একটা পার্টিকুলার ইডিওলজি ঘিরে আছে। আমরা বলি যে বাংলাদেশে একটা মধ্যমপন্থী এবং বাংলাদেশের মানুষের এই ভৌগোলিক সার্বভৌমত্ব নিয়ে একটা রাজনীতি আমাদের দাঁড় করাতে হবে, যেটার মূল ফিলোসফিটা হবে একটা সেন্ট্রিস্ট এবং ইনক্লুসিভ একটা রাজনীতি তৈরি হবে, এবং সেইভাবেই আমরা গঠনটা করছি। নাম্বার 2 হচ্ছে আমাদের মূল জায়গাটা হচ্ছে যে আমাদের যে আগের যে রাজনীতি আমরা দেখি সেটা হচ্ছে বাইনারি পলিটিক্স তৈরি হয়েছে। যেমন আমাদের দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ 71 নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেছে, কিংবা হচ্ছে এরকম জামাত একটা ইডিওলজি নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু মানুষের কাছে ইডিওলজি কিন্তু ম্যাটার করে না। দেখেন বর্তমান গভর্নমেন্ট এত বড় একটা স্পিরিটের উপরে এসে দাঁড়িয়ে তৈরি হয়েছে, তারপরে কিন্তু এই গভর্নমেন্টের উপরে মানুষ খুশি না। কেন খুশি না? কারণ তার ডে টু ডে লাইফের প্রবলেম সলভ এই গভর্নমেন্ট পুরোপুরি করতে পারছে না। তার মানে মানুষের জন্য আমার একটা রাজনীতি দরকার যে তার সমস্যার সমাধানের জন্য আসলে রাজনীতিটা করবে। আমাদের ওই আদর্শ, অমুকের চেতনা, তমুকের আদর্শ, এই রাজনীতি মানুষ পছন্দ করে। মানুষ কেন্দ্রিক রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি করছে, আমরা একটা প্রবলেম সলভিং রাজনীতি। তাই যদি হয় তাহলে চীনে থাকা 2 জন ছাত্রনেতা যাদের ভূমিকা গণ অভ্যুত্থানে খুবই দৃশ্যমান ছিল, তারা একটি ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সাবেক নেতা, তারা কেন বেরিয়ে গেল নাগরিক কমিটি থেকে, এবং তারা কেন অস্বীকার করছে যে তারা মূল দলে আসতে চান না? না, তারা অস্বীকার করছেন, তারা নিজেরা জানিয়েছেন যে তারা আসবে না। দেখেন আমাদের যখন এই, কারণ তাদের কি সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি? না, আমার মনে হয় তারা সঠিকভাবে মূল্যায়িত হয়েছে। দেখেন তারা আমাদের সেকেন্ড যে আমাদের নাগরিক কমিটিতে প্রথম 55 জন নেওয়া হয়েছে, তার পরবর্তীতে আবার 40 জনের বেশি নেওয়া হয়েছে, তখন তারা ঢুকেছে। ঢোকার পরই নাগরিক কমিটিতে যারা 55 জন, যারা আগে অনেক দিন কাজ করে যাদের একটা অর্গানোগ্রাম তৈরি হয়েছে, ঢোকার পরেই কিন্তু এই চীনের যে 2 জন নেতার কথা বলেন, আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত, তারা কিন্তু একজন যুগ্ম আহ্বায়ক হয়েছেন, যুগ্ম সদস্য সচিব হয়েছেন। তার মানে আগের যে একটা অর্গানোগ্রাম ছিল তার যে সেকেন্ড যে লেয়ারটা, সেই লেয়ারটাতেই কিন্তু তারা সাথে সাথে এসেছেন। এবং রাজনৈতিক যে দল গঠন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেও তাদের যে অবদান, এটা কিন্তু এমন না যে সাবেক ছাত্র সংগঠনের সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিল এই জন্য তাকে আমরা মূল্যায়ন করছি তার গণ অভ্যুত্থানের একটা এক্সক্লুসিভ একটা কন্ট্রিবিউশন ছিল তাদের। দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের পূর্ববর্তী ইডিওলজিক্যাল রাজনীতিটা ছেড়ে তারা একটা নতুন সেন্ট্রিস্ট একটা রাজনীতি করতে চায়। সেই জায়গা থেকে এখন তাদের এই তারা একটা দল করার কারণে এবং তাদের একটা সাবেক শিবির একটা বড় সংখ্যা আছে, আমরা জানি যে তারা জামাতের রাজনীতির সাথে একমত না, তারা নিজের একটা এক্সক্লুসিভ আইডেন্টিটি তৈরি হয়েছে, এখন তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে, তাদের সাথে তারা বিবেচনা করে মনে হয়েছে যে তাদের একটা নির্দিষ্ট জায়গায় থাকা দরকার। আবার হচ্ছে এখন পদের আলোচনাটা কিন্তু আপনার আলোচনার বিষয়।
আপনি একটা রাজনীতির মাঠে আসছেন, আপনি কি করবেন? সেখানে আপনি একটা পলিসির প্রস্তাব করতে পারেন যে আমরা ভোটের মাধ্যমে যাব, কিংবা আমরা এই আলোচনার মাধ্যমে যাব, কিংবা আমরা আসলে একটা প্রতিনিধিত্বের মাধ্যমে যাব। সেই মাধ্যমে আমরা যদি শেষ পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের পার্টির অর্গানোগ্রাম ঠিক হয়নি, এটা হয়তো আগামীকালকের মধ্যে ঠিক হবে, তো সেই জায়গায় যদি হচ্ছে তারা থাকতো, তাহলে কিন্তু তাদের একটা পজিশন থাকতো। কিন্তু আপনি যদি পূর্ববর্তী ডিসিশন নিয়ে আসেন যে আমাকে এই পজিশন দিলে আমি আসলে নতুন রাজনীতি করব, তাহলে তো আমাদের পক্ষে সেটা রাখা সম্ভব না। সেই জায়গা থেকে আমাদের তাদের প্রতি এখন উদারতা আহ্বান, গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে তারা যদি আমাদের সাথে আসতে চায়, আমরা অবশ্যই তাদের সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ রাজনীতি আমরা দাঁড় করাতে চাই। বাবুল ভাই, বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে রাষ্ট্র ক্ষমতায় থেকে বা রাষ্ট্রের সংস্রবে থেকে কোনো রাজনৈতিক দল করা হলে সেটাকে বিএনপি মানবে না। অনেকে এটাকে কিংস পার্টি বলেন। এমনকি নাহিদ ইসলাম পদত্যাগ করার পরেও জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রকাশ্যেই লিখেছেন তিনি মনে করেন যে অপর দুই যে উপদেষ্টা আমাদের আছেন এখনো সরকারে, মাহফুজ আলম এবং আসিফ, তারা দুইজন আসলে ডিফ্যাক্টো এই পলিটিক্সে। ফলে আপনিও সেটা মনে করেন কিনা, এটি কোনো কনফ্লিক্ট করে কিনা? এবং আরেকটা জায়গা হচ্ছে মির্জা ফখরুল সাহেব আজকে বলেছেন নির্বাচন নিয়ে কোনো বিভাজন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কিন্তু নির্বাচন নিয়ে একটা বিভাজন স্পষ্টতই তৈরি হয়ে গেছে। মির্জা ফখরুলের এই বক্তব্য কি গতানুগতিক আহ্বান, নাকি গতকালকে সেনা প্রধানের যে কড়া বক্তব্য তার কোনো রিফ্লেকশন এখানে দেখেন আপনি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রথম যে প্রশ্নটা করেছেন যে এটা কি, প্রশ্নটা আবার বলবেন? মানে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলছে যে এটা যে দুইজন উপদেষ্টা সরকার আছে তারাও হচ্ছে এই পার্টির উপরে প্রভাব পড়ছে। এটাতে আমি শতভাগ একমত, শুধু আমার একমতে কিছু যায় আসে না। আমার মনে হয় পুরো বাংলাদেশ এখন জানে, শুরুতেও জানে, এবং আমাদের মহাসচিব স্যারও আগে বলেছিলেন এই কথাটা, যে সরকার নিরপেক্ষ নয় এবং সরকারকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে নির্বাচনের আগ পর্যন্ত। নাহিদ পদত্যাগ করে, যদি নাহিদ এখনো যেহেতু আসেনি, আমি অফিসিয়ালি যদিও বলতে পারছি না, কিন্তু মিডিয়ার ভাষায় কিন্তু এখন নাহিদ পুরোপুরি এই সংগঠনের কর্ণধার, এটা বোঝা যাচ্ছে। যেমন আজকে রনির নামটা বলেনি, আমার মনে হচ্ছে রনি বোধহয় রাজনীতিতে ম্যাচিউর হচ্ছে। আওয়ামী লীগ বিএনপির মতোই কথা বলা শুরু করে দিয়েছে, নেতার নাম বলা যাবে না, এটাতে স্বাগত রনিকে। তবে একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে এরা দুইজন যে বিহাইন্ডে কাজ করছে এর অনেক প্রমাণ। কারণ তারা যখন যেটা ফেসবুকে দেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা ওটাই ফলো করে, এই জাতীয় নাগরিক কমিটি ওইটাই ফলো করে। দিস ইজ এ গাইডলাইন। এবং যেভাবে আমরা দেখলাম ডক্টর ইউনূসের এবং নাহিদের মনে হলো পিতা পুত্রের মতো একটা কোলাকুলির অবস্থান, এটাকে আমরা স্বাগত জানাই। সিনিয়ররা জুনিয়রদেরকে এভাবেই দেখবে, এটি স্বাভাবিক। কিন্তু এটা যখন সরকারের সাথে রাজনীতি দলের মিল হয়ে যাবে, তাহলে আমার মনে হয় না যে আওয়ামী লীগের ওই ফ্যাসিস্ট আচরণ, মানে কোনটা আওয়ামী লীগ দল আর কোনটা সরকার দল, এটা বুঝবার কোনো অবকাশ থাকে না। মানে রাজনীতিবিদদের সাথে যদি সরকারের একটা তফাৎ না থাকে তখন দেশ চালানো মুশকিল হয়, যেটা এখন আমরা দেখছি। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মির্জা ফখরুল সাহেব বলেছেন নির্বাচন নিয়ে বিভক্তি বা বিভাজন যেন না হয়। এটা আমাদের চাওয়া, আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উনি বলেছেন আমাদের কোনো ইয়ে নেই, আমরা শুধু নেতাকেই তোয়াজ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমাদের কাছে অন্য কোনো দেশ প্রায়োরিটি না, বাংলাদেশ ফার্স্ট, এটা একটা। দ্বিতীয় হচ্ছে আমরাও ইনক্লুসিভ রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাইকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি করেছেন। তৃতীয়ত হচ্ছে যেমন আপনারা বলেন এককভাবে আপনারা ক্রেডিট নেন, আমরা বলি এটা সকলের সমন্বিত একটা বিষয়, জুলাই গণ আন্দোলন। এবং এখানে বিএনপির যে ভূমিকা নাই, তাহলে ম্যাডাম খালেদা জিয়া কি করলেন 15টা বছর, তাহলে আমরা কি করলাম? এখন দেখুন 111-এর কথাই যদি নাও টানি, আমি যদি আসি সেই আপনাদের আগের যে কোনো নিরাপদ সড়কের সময় 2018-র সময় সেনাপ্রধান ভূমিকা নিলে হয়তো অন্য কিছু হয়ে যেত। এখন এই আন্দোলন নিয়ে এত কথা বলতে চাই না, আমার মনে হয় সমস্ত কথা সেনাপ্রধান বলে গেছেন। আমাকে একটা জিনিস বলেন, এই যে নাহিদ ইসলাম এবং ডক্টর ইউনূস সাহেবের ছবি নিয়ে বললেন, বেগম খালেদা জিয়া এবং নাহিদ ইসলাম মাহফুজ আলমের ছবিগুলো কি দেখেছেন সেনা দিবসে যখন গিয়েছিলেন? ওটা দেখে কি মনে হয়েছে? না, আমি তো আপনাকে অন্য কিছু আমি তো বললামই যে পিতা পুত্রের মতো বয়োজ্যেষ্ঠরা ছোটদের আদর করবে। আপনি ওই যে ঠাকুর ঘরে কে রে কলা খাইনি বলছেন, কিংস পার্টির আলাপের রেফারেন্সে বলেছেন।
আমি তো এটা বলিনি, কিংস পার্টি আমি শব্দ উচ্চারণ করিনি। না, ভাই তো প্রশ্ন আপনি ছিল। ওই যে ঠাকুর ঘরে কিন্তু বাবুল ভাই, ঠাকুর ঘরে- নির্বাচন নিয়ে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো বটেই, জামাতের সঙ্গেও কি আপনাদের একটা সময়সীমা নিয়ে একটা দেখুন, বিরোধ? নির্বাচন জামাতের সাথে বিরোধ তো আমাদের হবে, এটা স্বাভাবিক, কারণ আমাদের দলের আদর্শ জামাতের দলের আদর্শ তো আলাদা। আমরা যুগপৎ আন্দোলন করেছি মাত্র। জামাত তো বর্ণ হচ্ছে আওয়ামী লীগের দোসর। 86-তে জামাত নির্বাচন করে যেরকম এরশাদকে বৈধতা দিয়েছে, 88-তে নির্বাচন করে এরশাদকে বৈধতা দিয়েছে, 96-এ জামাত আওয়ামী লীগের সাথে সেই এমনকি ওই ছোট গেটে মাথা নিচু করে শেখ হাসিনার আওয়ামী লীগ নিয়ে তারা ভিতরে যে গোলাম আদমের পা ছুঁয়ে তারা দোয়া নিয়ে এসেছে। তো সবসময় জামাত আওয়ামী লীগের সাথে, আবার বিএনপির সাথে মন্ত্রিপরিষদ শেয়ার করেছে। এটা ছিল রাজনৈতিক কৌশলও না, আমি ওটা আওয়ামী লীগের শব্দ। আমি বলবো এটা আমাদের নির্বাচনী অ্যালাইনমেন্ট হয়েছে। সো অ্যালাইনমেন্টে তো আমরা আমাদের শরিক দলকে তো আসন দিব, মন্ত্রিত্ব দিব, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু রাজনীতির কোনো আমাদের কখনো কোনো রাজনৈতিক কোনো ঐকমত্য বা আদর্শিক কোনো মিল ছিল না। আরেকটা কথা যেটা আপনি বলেছেন যে দেখুন যে অমুকের রাজনীতি তুমুকের রাজনীতি, আমরা কেউই তারেক রহমানের রাজনীতি করি না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি। আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের দলের আদর্শগুলো খুবই স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের দলের প্রথম আদর্শ হচ্ছে অন্যকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেয়া, যেটা আমরা বলি কেউ কেউ যে বহুদলীয় গণতন্ত্র, যেটা আমরা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে এসেছি। আমরা অন্যকে রাজনীতি করার সুযোগ করে দিই, আমরা ইনক্লুসিভ রাজনীতি করি, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা সবার সাথে সমান অধিকারের ভিত্তিতে চোখে চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে আমরা রাজনীতি করি। এটা আমাদের বিএনপির রাজনীতি। গতকালকে যদি সেনাপ্রধানের বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন, সেটার স্পিরিট, এবং উনি একটা কথা বলেছে, এনাফ ইজ এনাফ, তার মানে যথেষ্ট হয়েছে। এইটা দিয়ে আসলে কি বার্তা উনি দিতে চান? এবং তারপরের দিন আবার এই অস্থিরতা, ছাত্র সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা, ফলে এইটা কি আরেকটা সংকটের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে কিনা? এবং এই সংকট হলে আসলে কে ক্ষতিগ্রস্ত হবে অথবা কে লাভবান হবে, সেই বিচার বিবেচনা বিএনপিও করছে কিনা, সেই প্রসঙ্গে কথা বলবো আমরা। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর স্বাগত। আমরা কথা বলছি জনাব ফজলুল হক বাবুলের সঙ্গে। বাবুল ভাই, আমার প্রশ্নটা হচ্ছে খুবই একটা, আপনার ধরেন সেনাপ্রধানের গতকালকের বক্তব্য, সেইটা আসলে রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? আমার মনে হয় সেনাপ্রধানের বক্তব্য ওভারঅল রাজনীতিতে ভালো বার্তা দিচ্ছে। এই কারণেই ভালো বার্তা দিচ্ছে যে এটা তো সত্য যে আমাদের দেশে কিছুটা হলেও মবিং চলছে, কিছুটা হলেও দ্রব্যমূল্য এখন অসহনীয় উপায়ে, অনেক 200টার মতো অলরেডি আন্দোলন এই সরকার ফেস করেছে বা মোকাবেলা করেছে বা করতে পারেনি। শিক্ষকদের উপর তো ওই গরম পানিও মারলেন এই সরকার, কিছুটা কন্ট্রোলের বাইরেই। তো এমন অবস্থায় সেনাপ্রধান বলবেন, এটা স্বাভাবিক। কেউ কেউ বলেন এটা কি সাংবিধানিক? সেনাপ্রধান যে ছাত্রদের এই আন্দোলনটাকে সমর্থন দিয়ে গুলি চালানো বন্ধ করলেন, এটাও তো সাংবিধানিক না। সাংবিধানিক হচ্ছে ওনার চিফ এক্সিকিউটিভ অফিসারের অর্ডার ওনার ফলো করার কথা। কাজে আমার মনে হয় দেশের দুঃসময়ে সেনাপ্রধান সামনে আসবে, এটাই স্বাভাবিক। এবং এই জন্যই আমরা বলি, কারণ আমাদের সেনাবাহিনীর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটা সেনাবাহিনী বাংলাদেশ। যদিও 75-এর আগে বা স্বাধীনতার পর রক্ষী বাহিনী করে সেনাবাহিনীকে অনেকভাবে আন্ডারমাইন করার চেষ্টা করা হয়েছে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 7 নভেম্বরের সেই বিপ্লব সংহতির পর এসে সেনাবাহিনীকে আবার আমরা একটা সুশৃঙ্খল বাহিনী হিসাবে দেখতে পেয়েছি। কাজে আমার মনে হয়েছে হ্যাঁ, ওনার অ্যাটিটিউডগত, দ্যাট ওয়াজ অ্যান আর্মি অ্যাটিটিউড। আমার বাপ আর্মি ছিলেন, কিভাবে কথা বলেন এটা আমরা জানি। এছাড়া হি শেয়ার্ড আস ফর দ্য ওয়েলবিং অফ দ্য নেশন। আমার মনে হয় কি সত্যি মনে করেন আসলে এনাফ ইজ এনাফ, মানে এই সরকারের 7 মাসে তার কথাবার্তায় মনে হচ্ছে এক ধরনের একটা অসন্তোষ ছিল? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা ফ্যাসিবাদের থেকে চলে এসে আমরা নিজেরা যদি ফ্যাসিবাদের চর্চা শুরু করে দিই, সেটা তো এনাফ ইজ এনাফই। কারণ ইতিমধ্যেই কিন্তু বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এটা তো আমরা চাই না।
ইতিমধ্যেই কিন্তু মানুষ নিরাপত্তাহীনতায় ভোগা শুরু করে দিয়েছে। এটা তো আমরা চাই না। এখন প্রফেসর ইউনূস ছাত্রদেরকে যতভাবে প্রায়োরিটি দিচ্ছে, আপনি দেখেছেন যে জিল্লুর রহমান একটা তার নিজস্ব ইউটিউব চ্যানেলে বলেছে যে তারা টেন্ডারবাজি শুরু করেছে। তো এনাফ ইজ এনাফ, কারণ এই ছাত্রদের কাছ থেকে জাতি অন্য কিছু আশা করে, ভালো কিছু আশা করে, যেটা এই ছাত্রদের যে একটা মেন্টাল একটা ইস্যু আছে, যেটা আমি মনে করি কালচারাল ইস্যু আর জেনারেশন গ্যাপ বলতে পারেন। সেটা হচ্ছে যেটা শান্ত বললেন যে আমাদের জাতিগত দৈন্যতা আছে, আমি এটার সাথে মোটেও একমত না। কারণ বাংলাদেশিরা একমাত্র জাতি যারা যুদ্ধে করেছে 9 মাস, বাংলাদেশিরা একমাত্র জাতি যারা 90 গণঅভ্যুত্থান করেছে, যারা ভাষার জন্য জীবন দিয়েছে। বাংলাদেশিদের যে অর্জনগুলো, এগুলো প্রিভিয়াস অর্জনগুলোকে জিরো করে ফেলে যদি আমরা, তাহলে তো আমরা বলবো হ্যাঁ জাতিগত দৈন্যতা আছে, কিন্তু আমরা তো ওই জায়গায় নেই। এবং সেনাপ্রধানও ঠিক ওই কথাটাই বলছেন যে এনাফ ইজ এনাফ, এখন আমরা আমাদের জায়গায় আসি, আমাদের জায়গায় ফিরে এসে আমরা দেশ, উনি কিন্তু দেশ গড়ার কথা বলেছেন। উনি যে কথাটি বলেছেন অনেকে মিসকোট করছেন, যে উনি বলছেন যে ইফ বাট এগুলো আমরা ফুল স্টপ দিয়ে দিই। উনি বলছেন যে যে বিচার প্রক্রিয়া চলছে এটা চলবে, তদন্ত কমিশনও তার তদন্ত করবে। এখন ভারতের সম্পৃক্ততা আমরা সবাই জানি, আমরা মিডিয়ায় দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, হয়তো আছে, কিংবা রাজনৈতিক সম্পৃক্ততা সেটা আছে, এটা অনেকেই জানি, অনেক রিটায়ার্ড আর্মি অফিসাররা এখন বলছেন। তো আমরা সেগুলোর জন্য তো একটা কমিশন করেছি। এটা নিয়ে কেন মব হবে, এটা নিয়ে কেন সেনাবাহিনীকে আন্ডারমাইন করা হবে? উনি তো বলছেন না যে উনি বিচার করবেন না ডিজিএফআইয়ের, উনি তো বলছেন না উনি পুলিশের বিচার করবেন না, উনি তো বলছেন না এনএসআইয়ের বিচার উনি করবেন না। কিন্তু আমাদের এনাফ ইজ এনাফ উনি বলেছেন এই কারণেই যে লেট আস ডু। এবং আমারও মনে হয় উনি যে কথাটি বলেছেন সর্বশেষ, যে একটা নির্বাচন, উনি যে 18 মাসের, আই স্যালুট টু হিম। দিস ম্যান, দ্য অ্যাটিটিউড শোজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এবং ওনার কোনো প্রকারের যে অভিলাষ নাই, উচ্চাভিলাষ নাই, সেটাও উনি ক্লিয়ার করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন দুটো। একটা হচ্ছে প্রফেসর ইউনূস যখন বলে ফেলেন যে ছাত্ররাই তাকে নির্বাচিত করেছেন, যদি আন্দোলনটার নেতৃত্বে ছাত্ররা ছিল, কিন্তু পেছনে তো বুড়োরাও ছিল, বয়স্করাও ছিল, জনতাও ছিল, সেটির কারণে বিএনপি যে প্রশ্নটা তোলার চেষ্টা করে যে প্রফেসর ইউনূস আর নিরপেক্ষ থাকছেন কিনা, বিশেষ করে নতুন রাজনৈতিক দল হলে তাদের সঙ্গে তার সংশ্লিষ্টতা, ফলে এই ঘটনায় প্রফেসর ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুইজনের মাঝখানে কোনো দূরত্ব বা গ্যাপ তৈরি হলো কিনা, অথবা তিনি কালকে যে টোনে কথা বলেছেন সেটির ব্যাখ্যা অনেকে সেইভাবে করারও সুযোগও পাচ্ছেন, ফলে আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা, আমি আপনার প্রশ্নটাতে আসবো। আচ্ছা, এটা প্রশ্নের উত্তরটা দিয়েই আমি ভাইয়ের সাথে বেশ কিছু জায়গায় দ্বিমত আছে সেটা বলি। আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস যেই মুহূর্তে বলেছে যে ছাত্ররা তার প্রাথমিক নিয়োগকর্তা, ওই রেটরিকের মিনিংটা আমাদের বুঝতে হবে। আমরা একটা গণঅভ্যুত্থান করেছি যেটা প্রায় বিপ্লব সমতুল্য একটা গণঅভ্যুত্থান, শুধুমাত্র আমাদের একটা অর্গানাইজ ফোর্স ছিল না রাজনৈতিক যারা এই গণঅভ্যুত্থানটা করেছে। যদি সেটা হতো তাহলে একটা বিপ্লব হয়ে যেত। সেই বিপ্লবের পরে যখন ডক্টর ইউনূস সাহেব আসলেন, দায়িত্ব নিলেন, এবং ছাত্রদের রক্ত মাখার মধ্য দিয়ে তিনি যখন ওই বাংলাদেশে যে পিকচারগুলো দেখলেন, আসলেন সেই জায়গায়, এবং ছাত্ররা তার সাথে যোগাযোগ করেছে, এবং অনেকেই অন্য ভিন্ন ভিন্ন অনেক নাম প্রস্তাব করেছে, ডক্টর ইউনূসকে ছাত্ররা ওই ফোরামগুলোতে, ইন্টারনাল ফোরামগুলোতে ফাইট করেছেন। সেই জায়গা থেকে তিনি বলেছেন যে ছাত্রই আমার প্রাথমিক নিয়োগকর্তা। ডক্টর ইউনূসের বিকল্প হিসেবে কারো নাম আসে নাই, আর এখানে অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু আমি সেই নামগুলো এনে আবার একটা বিতর্ক তৈরি করতে চাচ্ছি না। কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর অনেকে বিরোধিতা করেছে প্রাথমিকভাবে, কিন্তু ছাত্ররা সেই জায়গায় অ্যাডামেন্ট ছিল যে আমাদের ডক্টর ইউনূস সাহেবকেই লাগবে। তো এইরকম একটা জায়গা থেকে ডক্টর ইউনূস সাহেব তার ওই আবেগটা প্রকাশ করেছে। এটা আসলে এমন না যে এটা আপনার সাংবিধানিক কিংবা আসলে এটা লিখিত কোনো জায়গা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি শেষ যেটা বললেন যে ডক্টর সেনাপ্রধান 18 মাসের ভাই যেটা শেষ বললো যে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা যে বলেছে, আমার মনে হয় যে সম্ভবত বিএনপি এই শেষ যে বাক্যটা কিংবা শেষ যে এসেন্সটা, এইটার কারণে এই সেনাপ্রধানের সবগুলো বক্তব্যকে জাস্টিফাই করার জন্য তারা বিভিন্ন ধরনের লজিক অ্যাকোমোডেট করছে। সেনাপ্রধানের যেই বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিছু রাইট কথা আছে, কিছু রং কথা আছে। আমাদের রাজনীতিবিদদের কাজ কি? এটাকে অবজেক্টিভলি জনগণের জন্য যেটুকু সেটুকু আইডেন্টিফাই করা। আপনার তার মূল কথার এসেন্স বা শেষে আপনাকে কনক্লুসিভভাবে আপনার চাওয়ার সাথে সে মিলে একটা চাওয়া প্রকাশ করছে বিদায় সে যা বলেছে আপনি সব কিছুকে ঠিক মনে করবেন, এইটা আমাদের একটা বড় একটা দুর্বলতা। দেখেন তার প্রথম যে অ্যাটিটিউডগতভাবে
একেবারেই আমার কাছে মনে হয় কমপ্লিটলি তিনি একটা রং অ্যাটিটিউডে কথা বলেছেন। তিনি একাধিকবার ডক্টর ইউনূসের সাথে আমি যখন দেখা করেছি তখন তিনি আমাকে এটা বলেছেন, অ্যাগ্রিড করেছেন। তিনি এই ভাষায় কথা বলতে পারেন না। আমি একজন সাধারণ জনতা ইউনূস বলতে পারেন, ইউনূস বলে গালি দিতে পারেন, এটা ডেমোক্রেসির সৌন্দর্য। কিন্তু যখন আপনি একটা ডেকোরামের মধ্যে থাকেন, আপনি যখন রাষ্ট্রের চিফ আর্মি অফিসার, তখন আপনি কখনোই ডক্টর ইউনূস বলে রাষ্ট্রপ্রধানকে আপনি এভাবে ইয়ে করতে পারেন না, সরকার প্রধানকে এভাবে ইয়ে করতে পারেন না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, দেখেন তিনি বলেছেন তদন্ত হচ্ছে, রাষ্ট্রপ্রধানকে তো বলা যায় নিশ্চয়ই না। শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক আজে বাজে কথা আমরা বলতে শুনি। আমি বলছি কি যে আমি বলতে পারি, আমি ডক্টর ইউনূসকে ইউনূস বলে গালিও দিতে পারি, কিন্তু যখন আপনি ডেকোরামের মধ্যে আছেন তখন কিন্তু রাষ্ট্রপ্রধানকেও শাহাবুদ্দিনকেও আপনি ডক্টর সেনাপ্রধান বলতে পারবে না তুই করে বা নাম ধরে। আমি সবাই বলতে পারবো, কারণ এটা ডেমোক্রেসির, আমাদের এই স্বাধীনতাটা আছে, আমরা নেতাদেরকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি, এটা হয়। কিন্তু আপনি ডেকোরামের মধ্যে থেকে এটা বলতে পারেন না। এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে, দেখেন তিনি কি বলেছেন যে এইটা এই বিডিআররাই করেছে, এটাই ফাইনাল, যারা শাস্তি পেয়েছে এটাই আসলে চূড়ান্ত, তদন্ত চলছে, চলবে, এটা তো কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন তদন্ত চলছে, চলবে, আপনি যদি তদন্তটাকে চলমান বলেন, তাহলে আপনি বলতে পারেন না এটাই ফাইনাল, এটাই ফুল স্টপ। এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যারা শাস্তি পেয়েছে, তদন্ত চলে তো বের হতে পারে, যখন দুইজন নিরপরাধ বিডিআর সদস্য শাস্তি পেয়েছে তারা তো আইনি প্রক্রিয়ায় মুক্তি পাবে, আইনি প্রক্রিয়ায় মুক্তি পাবে। কিন্তু আপনি যখন বলেন যে যারা পেয়েছে সবাই অপরাধী, সবাই অপরাধী বলা মানে কি? আপনি তদন্তের যে রিপোর্ট, এটা আপনি অপেক্ষা করছেন না, আপনি আগে ভার্ডিক্ট দিচ্ছেন, সেই ভার্ডিক্ট অনুযায়ী আপনি তদন্ত চালাবেন, সেই জন্য আপনি রাষ্ট্রকে হুঁশিয়ারি করছেন, অন্য জায়গায় হুঁশিয়ারি করছেন। দ্বিতীয় জায়গায় দেখেন, তার জায়গা থেকে যে আমাদের, তিনি বলছেন আমাকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে অনেক ধরনের বিষোদ্গার হচ্ছে। বিষোদ্গার কি তার সেনাবাহিনীর কেউ করছে? রাষ্ট্রের কোনো অংশ করছে? করছে না। কারা করছে? আমাদের যাদের গণঅভ্যুত্থানের শক্তি বলেন, বিভিন্ন জায়গা থেকে যখন সেনাবাহিনীদের কার্যক্রম নিয়ে যখন প্রশ্ন তৈরি হচ্ছে, তিনি একটা প্রশ্নেরও ব্যাখ্যা দিলেন না। আয়নাগর পরিদর্শনে কেন সেনাবাহিনী প্রথমে বাধা দিল, তিনি তার ব্যাখ্যা দিলেন। এটা নিয়ে বিষোদ্গার হচ্ছে আমার ব্যাপারে বা সেনাবাহিনীর ব্যাপারে রাষ্ট্রের অনেকগুলো মহল বিষোদ্গার করছে। আমি ধরে নিচ্ছি সবাই একটা ইনভ্যালিড, অযৌক্তিক একটা বিষোদ্গার করছে। তাহলে আপনার কি উচিত? এই বিষোদ্গারটাকে আইডেন্টিফাই করা, করে বলা উচিত যে না, সেনাবাহিনী এই আয়নাগর প্রদর্শনে বাধা দেয় নাই, অথবা দিলে এই কারণে দিছে। এরপর আমরা দেখেছি আয়নাগরে গিয়েছে, অনেকগুলো জায়গায় রুমগুলো ভেঙে বড় করা হয়েছে, অনেকগুলো জায়গায় রং করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই যে বাহিনীগুলো করলো, এবং ডিজিএফআইয়ের ব্যাপারে আপনি বলেন যে রাষ্ট্রে 7 মাসে আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক কিছু দেখেছি, এনাফিজ আমরা আর হুঁশিয়ারি করছি। জনগণ তো বলবে আমরা অনেক কিছু দেখেছি 7 মাসে। আপনি ডিজিএফআইয়ের ব্যাপারে আপনার রিপোর্ট কই? আপনি ডিজিএফআইয়ের যে মানুষগুলো এই গুম খুনের ব্যাপারে, আমি মনে করি বিএনপি সেই রিপোর্ট কোনে সরকার প্রধানের কাছেই তো দেওয়ার কথা না, সরকার প্রধানের কাছে দিবে, কিন্তু সেই কার্যক্রমগুলোতে যে সেনাবাহিনীর সদস্যরা যে বাধা প্রদান করেছে, এই বিষয়ে তো সুস্পষ্ট অভিযোগ আছে। মানুষজন বলছে তার যে বিষাদগারের যে তিনি যে অভিযোগটা খণ্ডন করার চেষ্টা করছে, সেই অভিযোগটা তো আসলে এই সমস্ত বিষয়গুলি নিয়ে। আপনি সেই অভিযোগগুলোর তাহলে ব্যাখ্যা দেন। আমি একটা দিন শেষ করি, আমি মনে করি বিএনপি যে সেনাপ্রধানের এই ধরনের বক্তব্যগুলোকে সমর্থন করছে, আমি জাস্ট 30 সেকেন্ডে যে সমর্থন করছে, এই সমর্থনটা আমরা মনে করি এই ডিজিএফআই, এনএসআই সহ যেই মানুষগুলো বিএনপির গত 16 বছরে 15 বছরে নেতাকর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, সেই নির্যাতিত নেতাদের প্রতি তারা অবিচার করছে। সেনাপ্রধানের আসাদ বিন রোডে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আজকে যে উত্তেজনা হলো, ধরুন আগামীকালকে এই সময় আমাদেরকে আবার এই আপনাদের এই উত্তেজনা নিয়ে আলোচনা করতে হবে না? তার আগে একটা সমাধানের ব্যাপারে আপনারা আশাবাদী, বা অথবা আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে কি ধরনের যোগাযোগ হচ্ছে, নাকি আবার রাস্তা ব্লকেড, অস্থিরতা? মানুষ আসলে সামনে রমজান আসছে, সাধারণ মানুষ একেবারে এগুলো নেওয়ার জন্য আসলে প্রস্তুত না নিশ্চিতভাবে। দেখুন, আমি আমার বিগত কথা যদি বলেছি যে যেই সময়টা প্রবলেমটা তৈরি হয়েছে, এটা অভ্যন্তরীণ প্রবলেমগুলো সামনে চলে এসেছে। আমরা আশাবাদী এই প্রবলেমগুলো আমরা ইন্টারনালি বসে খুব শীঘ্রই সমাধানের পথে হাঁটতে পারবো। আমরাও চাই না যে মানুষের ভোগান্তিমূলক কোনো কর্মকাণ্ড ছাত্রদের দ্বারা সংগঠিত হোক। তার কোনো প্রচেষ্টা বা উদ্যোগ দৃশ্যমান আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের মিটিং চলমান আছে। আমি আশাবাদী যে খুব দ্রুত সলিউশন আসবে। জি, আপনাদেরকে আজকে শাহবাগে কেন প্রেস কনফারেন্স করতে দেওয়া হলো না? সেটি কেন টেনে বাংলা মোটরে আনতে হলো? না, প্রেস কনফারেন্স তো বারডেমে একবার হয়েছে। জি, বারডেমে যারা আহত ছিল, হামলার শিকার হয়েছিল, তারা বারডেমে একটা প্রেস কনফারেন্স করেছে, এবং বিক্ষুব্ধ ছাত্ররা যারা আহত হয়েছে তারা কার্যালয়ের সামনে এসে আরেকটা বিক্ষোভ প্রদর্শন করেছে তাদের ক্ষোভের জায়গা থেকে। এটা স্বাভাবিক, এটা গণতন্ত্রের সৌন্দর্য। জি, ফলে আপনি খুবই আশাবাদী, এটা সমাধানে অনেক ধন্যবাদ আপনাকে। আসাদ বিন রনি ধন্যবাদ, ফয়সাল মাহমুদ শান্ত, ফজলুদ্দিন বাবুল। দর্শক, আমাদের প্রত্যাশা সবকিছু সঠিক পথে থাকুক, বাংলাদেশ ভালো থাকুক, সেই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।